গুম খুনের ৩ মামলায় ১৫ সেনা কর্মকর্তা কারাগারে। ভার্চুয়াল হাজিরার সুবিধা চেয়ে ট্রাইব্যুনালে আবেদন। ভুক্তভোগীদের সন্তোষ। সেনা প্রধানের প্রশংসা উপদেষ্টার। সংঘবদ্ধ ধর্ষণের শিকার জুলাই শহীদ কন্যার আত্মহনন। পটুয়াখালীতে অপ্রাপ্তবয়স্ক ৩ আসামির সাজা। ২ জনের ১৩ বছর ও ১ জনের ১০ বছরের কারাদণ্ড। চট্টগ্রাম মেডিকেলে পুলিশকে ছুরিকাঘাত করে পালায় ছিনতাইকারী। ২ দিন পর গ্রেফতার। চক্রের আরও ৭ সদস্যকে আটক। কক্সবাজারে কোনোভাবেই বন্ধ হচ্ছে না মানব পাচার। পাহাড় থেকে সমুদ্রে ৩৬ ঘন্টার অভিযান। ৩৫ জিম্মি উদ্ধার, আটক ৪। এবং নিউ মোরিং টার্মিনাল বিদেশিদের ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবি। চট্টগ্রামে শ্রমিকদের বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা। ১ নভেম্বর অনশন কর্মসূচির হুঁশিয়ারি। বাংলা সময়ের সঙ্গে আছি আমি জিনাতারা জশোয়া। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনায় জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শফিক মুন্সি। সরাসরি যাচ্ছি তার কাছে। শফিক, আমরা এই মুহূর্তে আছি প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়, এবং যমুনায় এই মুহূর্তে বাংলাদেশ জামায়াত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি দুটি দলের প্রতিনিধি দলই কিন্তু এই বাসভবনে আছেন। এবং আমরা যেটা জানি যে বেলা ৫টা থেকে এই এনসিপির সাথে প্রধান উপদেষ্টার বৈঠক চলছে, এবং সন্ধ্যা ৬টা থেকে জামায়াত ইসলামীর নেতৃবৃন্দের সাথে বৈঠকের কথা থাকলেও ১০ মিনিট আগেই কিন্তু তারা এখানে চলে আসেন, অর্থাৎ ৫টা ৫০ মিনিটের দিকে তারা এই যমুনা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার প্রাঙ্গণে আসেন এবং তারা ইতিমধ্যে ভিতরে প্রবেশ করেছেন। আমরা যে বিষয়টি দেখেছি যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে ৪ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকের উদ্দেশ্যে এই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এসছেন, এবং তারা নানা বিষয়ে আলোচনা করবেন বলেই আমরা জেনেছি। একই সাথে কিন্তু সন্ধ্যা ৬টায় জামাত ইসলামের নেতৃবৃন্দের আসার কথা থাকলেও তারা ১০ মিনিট আগে সেখানে এসেছেন, এবং এই প্রতিনিধি দলটির নেতৃত্বে আছেন জামাতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এছাড়া অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে আছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম এবং রফিকুল ইসলাম। আমরা জানি যে ৪ দফায় কিন্তু জামাত ইসলাম রাজপথে সরব আছে তাদের ৫ দফা দাবি নিয়ে। তার মধ্যে অন্যতম জুলাই সনদের আইনি ভিত্তি এবং আগামী জাতীয় নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা। এই দুটি বিষয়ে গুরুত্ব দিয়ে তারা কিন্তু আজ প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করবেন বলে আমরা জেনেছি। তারা একই সাথে প্রশাসনে বিগত দিনের যে দলীয় যারা আমলা আছে তাদেরকে সরিয়ে আগামী জাতীয় নির্বাচন যেন একটি নিরপেক্ষভাবে করা যায় সে ব্যাপারেও কিন্তু আজ প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করবেন। আমরা জানি যে এই একই দাবিতে কিন্তু গতকালও বিএনপির নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছিলেন। তো এই ছিল আমার কাছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে থেকে যে চলমান আলোচনা দুটি দলের সাথে সে ব্যাপারে সর্বশেষ। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করছেন জামায়াত ইসলামীর প্রতিনিধি দল। সেখান থেকে সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী শফিক মুন্সি। এদিকে গুম হত্যার আলাদা ৩ মামলায় ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদের নেওয়া হয়েছে সেনানিবাসের অস্থায়ী কারাগারে। এছাড়া পলাতক শেখ হাসিনা সহ ১৭ জনকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়ায় সহায়তা করায় সেনাবাহিনী সহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন চিফ প্রসিকিউটর। আসামিপক্ষের দাবি সবাই নিরপরাধ। এদিকে নানা আলোচনার পরও আসামিদের কাঠগড়ায় হাজির করায় সন্তোষ প্রকাশ করেছেন গুমের শিকার ভুক্তভোগীরা। বুধবার সকাল ৭টার পর কারাগারের সবুজ রঙের শীতাতপ নিয়ন্ত্রিত একটি প্রিজন ভ্যান থামে ট্রাইব্যুনালের পেছনের গেটে। একে একে নামানো হয় ১৫ সামরিক কর্মকর্তাকে। সকাল ৮টার দিকে বিচারকের সামনে নেওয়া হয় আসামিদের। জামিন এবং ভার্চুয়ালি হাজিরার সুবিধা চেয়ে আবেদন করে আসামিপক্ষ। উভয় পক্ষের শুনানি শেষে ১৫ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল। আসামিদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে এবং পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে ৫ই নভেম্বর। এবং সেই মামলাতেও যারা পলাতক আছেন ২ জন পলাতক আছেন ৪ জন আসামির মধ্যে,
সেই দুজনের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। গুমের 2 ও জুলাই আগস্টের হত্যাযজ্ঞের এক মামলায় গত 8 অক্টোবর 32 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এর মধ্যে গুমের 2 মামলায় সেনা হেফাজতে থাকা 13 জন এবং রামপুরায় 28 জনকে হত্যা মামলায় 2 সেনা কর্মকর্তাকে বুধবার হাজির করা হয়। চিফ প্রসিকিউটর বলছেন, আসামিদের গ্রেফতার করেই ট্রাইব্যুনালে আনা হয়েছে। এজন্য সেনাবাহিনী সহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমন কাজ করেছেন, তেমনিভাবে বাংলাদেশের সার্বভৌমত্বের রক্ষক হিসাবে আমরা যাদেরকে মনে করি বাংলাদেশ সেনাবাহিনী, তারা এই আদালতের প্রক্রিয়াকে সাহায্য করেছেন। তারা ঘোষণা দিয়েছিলেন যে ল অব দি ল্যান্ডের প্রতি তারা শ্রদ্ধাশীল থাকবেন, বিচার প্রক্রিয়ার প্রতি তাদের সমস্ত সমর্থন থাকবে। তারা সেই সমর্থন আমাদেরকে দিয়েছেন। সুতরাং দেশপ্রেমিক সেনাবাহিনীর ব্যাপারে যে সমস্ত অপপ্রচার যারা করেন তাদেরকে আমরা বলবো অপপ্রচার করবেন না। যদিও আসামি পক্ষ বলছে গ্রেফতার নয়, আত্মসমর্পণ করেছেন সেনা কর্মকর্তারা। তারা নির্দোষ বলেও দাবি তার। মোরওভার সেনাবাহিনী অফিসার হিসেবে তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তারা নিজেরাই আত্মসমর্পণ করেছে। এটা প্রক্রিয়াগত কারণে তাদেরকে দেখানো হয়েছে তারা গ্রেপ্তার হয়েছে, আসলে তারা গ্রেপ্তার হয়নি। এদিকে গুমের মামলায় বিচার শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। যারা ভবিষ্যতে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান হবে এবং বিভিন্ন বাহিনীর প্রধান হবে, তাদের কাছে আমি মেসেজ দিতে চাই যে অন্যায় করে, জুলুম করে, মানুষের অধিকার লঙ্ঘন করে কেউ পার পেতে পারে না। শুধুমাত্র আওয়ামী লীগ এবং শেখ হাসিনার জন্য আজকে সেনাবাহিনীর কিছু সদস্য বিপদগামী হয়েছে। আর কোনোদিন দেশপ্রেমিক সেনা সদস্যদেরকে দিয়ে ভাড়াটে খুনির কাজ যেন আর করানো না হয়। 15 জনের বাইরে পলাতক আছেন শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, র্যাবের সাবেক 3 ডিজি সহ 17 জন। তাদের 1 সপ্তাহের মধ্যে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গুমের 2 মামলায় শুনানির পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে 20 নভেম্বর, আর হত্যা মামলার পরবর্তী শুনানি হবে 5 নভেম্বর। এদিন সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করাকে কেন্দ্র করে হাইকোর্ট মাজার গেট থেকে শুরু করে গোটা এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা জোরদার করা হয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জুলাই হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিচার কাজ শেষ হচ্ছে কাল বৃহস্পতিবার। সেদিনই ট্রাইব্যুনাল রায়ের দিন ধার্য করবেন বলে জানিয়েছে প্রসিকিউশন। আজ যুক্তিতর্ক উপস্থাপন শেষে হাসিনা কামালের খালাসের প্রত্যাশা করেন ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবী। দায় থেকে বাঁচতেই সাবেক আইজিপি মামুন রাজসাক্ষী হয়েছেন বলেও দাবি করেন তিনি। গত 3রা আগস্ট জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় বিচার শুরু হয় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের। এরপর 28 কার্যদিবসে 54 সাক্ষীর জবানবন্দি এবং 6 কার্যদিবস যুক্তিতর্ক উপস্থাপন করে প্রসিকিউশন। শেখ হাসিনা ও কামালের পক্ষে 3 দিনের যুক্তিতর্ক উপস্থাপন করা হয়, যা শেষ হয় বুধবার। এদিন যুক্তিতর্কে সাবেক আইজিপি মামুনের রাজসাক্ষী হওয়া নিয়ে প্রশ্ন তোলেন স্টেট ডিফেন্স। বলেন, দায় থেকে বাঁচতেই এই পথ বেছে নিয়েছেন তিনি। উনি যা বলেছেন উনিকে নিজেকে বাঁচার সেভ করার জন্য বলেছেন। এই ওনার বলার যে সমস্ত অভিযোগ অন্যদের উপরে এনেছেন, এই মর্মে ওনার সঙ্গে প্যারালাল করে কোনো সাক্ষী নাই। অতএব যেহেতু ওনার সঙ্গে প্যারালাল করে কোনো সাক্ষী নাই, অতএব সেই সাক্ষীকে আমি ডিসএগ্রি করছি। আন্দোলন দমনে শেখ হাসিনা মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দেননি। হাসিনা কামালের বিরুদ্ধে কোনো অভিযোগই প্রসিকিউশন প্রমাণ করতে পারেনি বলেও দাবি করেন ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবী। আমার আসামি বিরুদ্ধে সমস্ত চার্জ গঠিত হয়েছে, সেই চার্জে তারা দণ্ডিত হওয়ার মতো উপযুক্ত নয় এবং সাক্ষ্য প্রমাণে রাষ্ট্রপক্ষ তাদের সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পারে নাই। বিধায় আমি আসামিরা নিরঙ্কুশ এবং সম্মানের সহিত খালাস পাবেন। প্রসিকিউশন বলছে, বৃহস্পতিবার পাল্টা যুক্তিতর্ক উপস্থাপন করবেন চিফ প্রসিকিউটর। সমাপনী বক্তব্য দেবেন অ্যাটর্নি জেনারেলও। এরপরই রায়ের দিন ধার্য করবেন ট্রাইব্যুনাল। রায়ের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড হবে বলে প্রত্যাশা প্রসিকিউশনের। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হাসান বলেছেন, বিএনপি মুক্তিযুদ্ধের সপক্ষের দল, জনগণকে রেখে পালিয়ে যাওয়ার দল নয়। তিনি বলেন, বিএনপি তাদের কার্যকলাপে প্রমাণ করেছে এই দল জনগণের পাশে থাকতে চায়। অতীতে যেমন জনগণের পাশে ছিল, আগামীতেও পাশে থাকবে। দুপুরে দিনাজপুরের বিরামপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এক মতবিনিময় সভায় একথা বলেন তিনি। এর আগে উপজেলার বিভিন্ন স্থানে দলটির 31 দফার লিফলেট বিতরণ করেন এই নেতা। বিএনপি মুক্তিযোদ্ধাদের ভিতর দিয়ে গড়ে ওঠা দল, শহীদ জিয়ার আদর্শের একটা দল। বিএনপি জনগণের পাশে থাকা দল, জনগণকে রেখে পালিয়ে যাওয়া দলের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল নয়। ভোরে মৃদু কুয়াশা আর ঘাসে জমে থাকা শিশির বিন্দু, শরৎ শেষে প্রকৃতিতে রঙিন রূপে ধরা দিয়েছে হেমন্ত। বরেন্দ্র জনপদে হেমন্তের প্রকৃতি নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষাংশে। জুলাই শহীদ কন্যা লামিয়াকে সংঘবদ্ধ ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলায় 2 আসামিকে 13 বছর করে এবং 1 আসামিকে 10 বছরের কারাদণ্ড দিয়েছেন পটুয়াখালীর আদালত। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। তবে রায়ে অসন্তোষ জানিয়েছে লামিয়ার পরিবার। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, আসামিরা অপ্রাপ্তবয়স্ক হওয়ায় শিশু আইনে তাদের বিচার হয়েছে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বুধবার সকালে আলোচিত জুলাই শহীদ কন্যা লামিয়াকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার 3 আসামিকে পটুয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নীলুফার শিরিনের আদালতে হাজির করা হয়। ধর্ষণের দায়ে অভিযুক্ত সাকিব, সিফাত ও ইমরান মুন্সিকে 10 বছর করে এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে সাকিব ও সিফাতকে আরও 3 বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন বিচারক। আদালতে উপস্থিত ছিলেন লামিয়ার পরিবারের সদস্যরাও। রায়ে অসন্তোষ প্রকাশ করে আসামিদের ফাঁসির দাবি জানান তারা। যে রায় হয়েছে তাতে আমি সন্তুষ্ট না, আমি চাইছি মৃত্যুদণ্ড, আমি চাইছি ফাঁসি। আমার মাইয়া নাই পৃথিবীর বুকে, আমি এই রায়তে সন্তুষ্ট না। 10 বছর শাস্তি এলে তো এই শাস্তি তো মানা যায় না, ফাঁসিতে ঝুলান হইতে। আর এত বড় ছেলে বা মেয়ে লোকেরা এত বড় সাবাস বাংলাদেশ হইতে না। গত 18 মার্চ সন্ধ্যায় দুমকি উপজেলার পাঙ্গাশি এলাকায় বাবার কবর জিয়ারত শেষে নানাবাড়ি ফেরার পথে লামিয়াকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। পরদিন নির্যাতিতা বাদী হয়ে দুমকি থানায় মামলা করেন। 1 মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। প্রথমে 2 জনের নাম থাকলেও পরে তদন্তে ইমরান মুন্সির নামও যুক্ত করা হয়। 3 আসামির বয়স 18 বছরের নিচে হয় তাদের বিরুদ্ধে শিশু আইনে অভিযোগ গঠন করা হয়। আসামিদেরকে ইতিপূর্বে মামলা বিচার কার্যক্রম শুরু হওয়ার পূর্বে শিশু সাব্যস্ত করছে, সেহেতু শিশু আইনে আসামি ইমরান মুন্সিকে 10 বছর এবং সিফাত মুন্সি এবং ইমরান মুন্সিকে 3 বছর করে সাজা প্রদান করে। এখন যশোর কারাগারে থাকবে সংশোধন কেন্দ্রে। যখন তাদের বয়স 18 বছর 1 মাস হবে, তখন তাদেরকে প্রচলিত যে আমাদের জেলা কারাগার আছে সেই কারাগারে আনবে এবং সেখানে তারা সেই কারাভোগ করবে। ঘটনার 1 মাস পর 26 এপ্রিল রাজধানীর সেক্রেটেক এলাকার একটি ভাড়া বাসা থেকে লামিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবি, ন্যায় বিচার না পাওয়ার শঙ্কা ও মানসিক চাপ থেকেই আত্মহত্যা করেন তিনি। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়া ছিনতাইকারী ইমাম হোসেন আকাশকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া একই চক্রের আরও 7 সদস্য পুলিশের জালে। সিসিটিভির ফুটেজে দেখা যায়, গত 20 অক্টোবর রাত 8টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের 28 নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিনতাইকারী ইমাম হোসেন আকাশকে পাহারা দিচ্ছিল 2 পুলিশ সদস্য। এই সময় তাকে কৌশলে পালিয়ে যেতে সাহায্যের জন্য পুলিশের সঙ্গে কথা বলার ভঙ্গি করে চক্রের আরেক সদস্য। ছিনতাইকারী আকাশ দৌড়ে ওয়ার্ড থেকে পালানোর সময় এক পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে লাল টি শার্টের চক্রের ওই সদস্য। এই সময় ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মেডিকেল থেকে তাৎক্ষণিক এক নারীকে আটক করা হয়। এই ঘটনায় ওই রাতেই অভিযানে নামে পুলিশ। পরে বুধবার সকালে সীতাকুণ্ড থেকে পালিয়ে যাওয়া ছিনতাইকারী ইমাম হোসেন আকাশকে এবং নগরীর বিভিন্ন এলাকা থেকে চক্রের আরও 6 সদস্যকে গ্রেফতার করা হয়। মূল যে ছিনতাইকারী গতকালকে যে ছিলেন, চিকিৎসাধীন ছিলেন, তাকে আমরা সীতাকুণ্ড এরিয়া থেকে আমরা করি, সীতাকুণ্ডের কুমিরা থেকে এবং অন্যান্যগুলোকে নগরের বিভিন্ন জায়গা থেকে আমরা অ্যারেস্ট করি। মোট
7 জনকে আমরা অ্যারেস্ট করি। চক্রটি দুর্ধর্ষ ছিনতাইকারী জানিয়ে পুলিশ বলছে এরা ছিনতাইয়ের সময় ধারালো অস্ত্র ব্যবহার করে আর পারিবারিকভাবে এরা এ অপরাধের সঙ্গে যুক্ত। তারা জিহ্বার নিচে ব্লেড রাখে এবং তারা বেল্টের চিপাই ব্লেড রাখে এবং পুলিশ যদি কোনোভাবে যদি অসতর্ক থাকে সেক্ষেত্রে তারা পুলিশকে অ্যাটাক করে কিন্তু তারা পালিয়ে যায়। মঙ্গলবার দুপুরে বন্দর থানা এলাকায় এক চীনা নাগরিককে ছিনতাইয়ের উদ্দেশ্যে ছুরিকাঘাত করে আকাশ। ওই সময় স্থানীয়রা তাকে মারধর করে পুলিশে সোপর্দ করে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। কক্সবাজারে কোনোভাবেই বন্ধ হচ্ছে না মানব পাচার। পাহাড় থেকে সমুদ্র 36 ঘন্টার অভিযানে উদ্ধার 35 জিম্মি, আটক চক্রের 4 সদস্য। টেকনাফের রাজারছড়ার গহীন পাহাড় মঙ্গলবার দিনব্যাপী অভিযান চালায় বিজিবি। অভিযানে ব্যবহার করা হয় অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন ও সার্ভেলেন্স যন্ত্র। অভিযানে পাহাড়ের চূড়ায় পাচারকারীদের আস্তানা গুড়িয়ে দিয়ে উদ্ধার করা হয় 6 জিম্মিকে, আর অস্ত্র ও গুলিসহ আটক করা হয় এক পাচারকারীকে। একই দিন মধ্যরাতে গোয়েন্দা তথ্যে নিশ্চিত হয়ে সমুদ্র উপকূলে নজরদারি বাড়ায় বিজিবি। মেরিন ড্রাইভের সৈকতে কৌশলগত অবস্থান নেয় বিশেষ টহল দল। রাত গভীর হলে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করা যায় উপকূল এলাকায়। অবশেষে একটি ইঞ্জিন চালিত সাম্পান নৌকায় পাচারের প্রস্তুতির সময় উদ্ধার করা হয় আরও 29 জন জিম্মিকে। আটক করা হয় পাচারকারী চক্রের আরও 3 সদস্যকে। 3,60,000 করে নেবে, আর না দিলে বাড়িতে কল করে টাকা নিয়ে দিলে কিডনি বিক্রি করে আমাদের কিডনিগুলো বিক্রি করে আমাদেরকে ওই সাগরের মধ্যে ফেলে দেবে। কিছু বললে মারে পিটাই, বলছে বাসা থেকে 3 লক্ষ টাকা করে আনতে হবে। বিজিবি জানিয়েছে রোহিঙ্গাদের মধ্যে মালয়েশিয়া যাওয়ার প্রবণতা হঠাৎ বেড়ে গেছে। অভিযান পরিচালনা করে এই মানব পাচারকারী চক্রকে আমরা টেকনাফে যে শিকড় প্রথিত আছে এটা সমূলে উৎপাদন করতে সমর্থ হব। গত 1 মাসে 13টি অভিযানে 347 জন জিম্মিকে উদ্ধার এবং 47 জন পাচারকারীকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বাংলা সময় আরও থাকছে। মায়ের ভাতায় হ্যাকারদের হাত। রাজশাহীতে 3 মাসে হত দরিদ্র নারীদের 88 লাখ টাকা উধাও। নিয়মিত পান না অনেকেই, গ্রেফতার 4। চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং টার্মিনাল বিদেশিদের ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। সকালে বন্দর অভিমুখে কয়েকশো শ্রমিকের মিছিলটি পুলিশি বাধার মুখে পড়ে। সেখানে এই সংক্ষিপ্ত সমাবেশ করে 1 নভেম্বর অনশন কর্মসূচি সহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতারা। বক্তারা বলেন, লাভজনক বন্দর পরিচালনায় নিজেদের সক্ষমতা থাকলেও বিদেশিদের দেয়ার ষড়যন্ত্র চলছে। বন্দরকে ক্ষতিগ্রস্ত করে এমন কোনো সিদ্ধান্ত সরকারকে নিতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তারা। শ্রমিক নেতারা বলেন, দেশের বন্দর বিদেশিদের দিলে বহিঃশত্রুর হুমকির মুখে পড়বে বন্দর। এদিকে মাশুল বাড়ানো সহ একই দাবিতে কর্মসূচি পালন করছে পরিবহন শ্রমিক ও ব্যবসায়ী সহ বিভিন্ন সংগঠন। সরাসরি প্রস্তাব ছিল বন্দর কোনো বিদেশিদের দেওয়া যাবে না। সেই প্রস্তাব খেলাপ করে আপনি এখন বন্দরকে বিদেশিদের দিয়ে দিতে চান। কোনো আমেরিকা, কোনো ভারত, কোনো চীন, কোনো বিদেশি রাষ্ট্রকে 2024 সালে প্রায় 3,500 ভাতাভোগীর জুন থেকে আগস্ট পর্যন্ত 3 মাসের মা ও শিশু ভাতার প্রায় 88 লাখ টাকা মোবাইল নম্বর পরিবর্তন করে তুলে নিয়েছে একটি হ্যাকার চক্র। হতদরিদ্র গর্ভবতী নারীরা প্রতি মাসে মা ও শিশুর সরকারি ভাতা পান 850 টাকা। মহিলা অধিদপ্তর 3 বছর ধরে এই ভাতার টাকা দেওয়ার কথা থাকলেও নিয়মিত ভাতার টাকা পান না বেশিরভাগ নারী। হাবিবুর রহমান পাপুর তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে। রাজশাহীর বাগমারা উপজেলার ঝিনা গ্রামের সামিরা খাতুন স্বামী কাঠমিস্ত্রির কাজ করায় কোনো মতে টেনেটুনে চলে সংসার। তাই অসহায় ও দুস্থ গর্ভবতী নারীদের জন্য মা ও শিশুর সরকারি ভাতার জন্য আবেদন করেন তিনি। 2.5 বছর ধরে মাসে 850 টাকা করে সরকারি ভাতার টাকা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পান তিনি। কিন্তু 2024 সালের জুন থেকে আগস্ট এই 3 মাসে শুধু বাগমারা উপজেলায় 1467 জন ভাতাভোগীর মোবাইল নম্বর পরিবর্তন করে টাকা হাতিয়ে নেয় একটি হ্যাকার চক্র। বাকি 8 উপজেলায় 2000-এর অধিক ভাতাভোগীর টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি। ভাতার জন্য আবেদন করার পর 4 বার পাওয়া গেছে টাকা কি করেছে আমরা বলতে পারবো না।
বিষয়টি স্বীকার করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার কথা জানান বাগমারা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা। প্রাথমিক ধারণা থেকে আমার মনে হয়েছে যে এটা হ্যাকারদের কাজ। অ্যাকাউন্ট থেকে এরা নাম্বারটা চেঞ্জ করে তারা টাকাটা তুলে নিচ্ছে। এদিকে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। হ্যাকার যারা অপরাধী তারা সে যেই হোক না কেন আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতেছি। সাইবার ট্রাইব্যুনালে করা মামলাটি বর্তমানে তদন্ত করছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। সপ্তাহখানেক আগে 4 জন হ্যাকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলায় সরকারি ভাতাভোগীর সংখ্যা 7,000। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের 3টি ইউনিট পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় লোডশেডিংয়ের কবলে শিল্প কারখানা সহ পুরো উত্তরাঞ্চল। বর্তমানে 525 মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন 3টি ইউনিট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ সম্ভব হচ্ছে না। এতে বিদ্যুতের উপর নির্ভরশীল জেলার চালকল সহ বিভিন্ন উৎপাদনমুখী প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হচ্ছে। দুর্ভোগে পুরো শিল্প খাত। এর আগে 16 অক্টোবর, 3 নভেম্বর এবং 19 অক্টোবর 1 নম্বর ইউনিট যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ ঘোষণা করা হয়। এছাড়া 2020 সালের নভেম্বর মাস থেকে দ্বিতীয় ইউনিট বন্ধ রয়েছে। তবে তৃতীয় ইউনিটের মেরামত কাজ দ্রুত চলছে। 1 সপ্তাহের মধ্যেই ইউনিটটি আবারও চালু করা সম্ভব হবে বলে জানান কেন্দ্রের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক। যমুনার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের পর চলছে ব্রিফিং। সরাসরি যাচ্ছি সেখানে। পুনর্ব্যক্ত করেছি যে জুলাই সনদের শুধু কাগজে মূল্যে আমরা বিশ্বাসী নই, ফলে জুলাই সনদ বাস্তবায়নটা কিভাবে হবে সেইটার সম্পর্কে নিশ্চয়তা পাওয়ার পরে আমরা স্বাক্ষর করব। সেক্ষেত্রে জুলাই সনদ আমরা একটি সাংবিধানিক আদেশের কথা বলছি, যে আদেশটা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান হিসেবে উনি জারি করবেন। কারণ জুলাই গণ অভ্যুত্থানে জনগণের যে সার্বভৌম ক্ষমতা সেটার একমাত্র বৈধতা ডক্টর মোহাম্মদ ইউনূসেরই আছে, সেটা প্রেসিডেন্ট চুপ্পুর নাই। ফলে সাংবিধানিক আদেশ যেটা সংবিধান বহির্ভূত হিসেবে দেওয়া লাগবে সেটা কোনোভাবেই প্রেসিডেন্ট চুপ্পু দিতে পারবে না, সেটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিতে হবে। সেটার আইনি এবং রাজনৈতিক কারণ আমরা ওনার কাছে তুলে ধরেছি। দ্বিতীয়ত নোট অফ ডিসেন্টের বিষয়টা আমরা বলেছি, নোট অফ ডিসেন্টের কোনো কার্যকারিতা থাকবে না। সবাই এই বিষয়গুলোতে ঐক্যমত হয়েছে। জুলাই সনদ যেই বিষয়গুলো রচিত হয়েছে সেটাই পুরোটা গণভোটে যাবে এবং গণভোটের মাধ্যমে অনুমোদিত হলে পরবর্তী সংসদের একটা গাঠনিক ক্ষমতা থাকবে, যার ফলে তারা একটি সংস্কারকৃত একটি নতুন সংবিধান তৈরি করবে। এই পুরো প্রক্রিয়ার সাথে যদি সরকার ঐক্যমত কমিশন সুপারিশ দিবে, সরকার সেই অনুযায়ী কি সিদ্ধান্ত নেয় সেটার উপর নির্ভর করে আমরা জুলাই সনদে স্বাক্ষরের বিষয়টি বিবেচনা করব। সরকারের কাছে আমরা আমাদের দাবি জানিয়েছি এবং এই দাবিগুলো যাতে বিবেচনা করা হয় এবং সরকার যাতে সেই পথে সেইভাবে যৌক্তিকভাবে এই জুলাই সনদ বাস্তবায়নে আগায় সেই বিষয়ে আমরা জোর দাবি জানিয়েছি। দ্বিতীয়ত আমরা নির্বাচন কমিশন নিয়ে উদ্বেগ জানিয়েছি। নির্বাচন কমিশনের গঠন প্রক্রিয়া, নির্বাচন কমিশনের বর্তমান আচরণ আমাদের কাছে মনে হচ্ছে যে এটা নিরপেক্ষ হচ্ছে না, এটা স্বচ্ছ হচ্ছে না এবং নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে যেভাবে কার্যক্রম করার কথা ছিল সেটা করছে না। কিছু কিছু দলের প্রতি পক্ষপাতিত্ব দেখা যাচ্ছে এবং কোনো দলের প্রতি বিমাতা সুলভ আচরণ তারা করছে। পুরো বিষয়টা নির্বাচন কমিশন নিয়ে আমরা বলেছি। বিগত সময়গুলোতে নির্বাচন কমিশন যেই পদক্ষেপগুলো নিয়েছে সেখানে কিভাবে তাদের পক্ষপাতিত্ব ফুটে উঠেছে সেই বিষয়ে আমরা বলেছি। একটি সুষ্ঠু নির্বাচনের জন্য একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন প্রয়োজন। সুষ্ঠু নির্বাচন যদি না হয় এর দায় সরকারের উপরও আসবে, ফলে আমরা সরকারকে সেই বিষয়টি অবহিত করেছি এবং আমরা মনে করি যে নির্বাচন কমিশন এই মুহূর্তে পুনর্গঠন হওয়া প্রয়োজন। দ্বিতীয়ত আমরা হচ্ছে জনপ্রশাসন এবং উপদেষ্টা পরিষদ বিষয়ে কিছু বক্তব্য দিয়েছি যে জনপ্রশাসনে যেভাবে বদলি পদায়নগুলো হচ্ছে সেটা আসলে কিসের ভিত্তিতে দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে নিরপেক্ষ এবং যোগ্যতার ভিত্তিতে পদায়ন হচ্ছে কিনা। কারণ আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি যে প্রশাসনের বিভিন্ন ভাগবাটোয়ারা হচ্ছে। বড় রাজনৈতিক দল হিসেবে যারা পরিচিত তারা নিজেদের মধ্যে প্রশাসন, এসপি, ডিসি এগুলো ভাগবাটোয়ারা করছে এবং নির্বাচনের জন্য তারা সে তালিকা করছে, সরকারকে সেগুলো দিচ্ছে এবং উপদেষ্টা পরিষদের ভিতর থেকেও
সেই দলগুলোর সাথে সে ব্যাপারে সহায়তা করছে। ফলে এইভাবে চললে সরকার নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে। সরকার যাতে নিরপেক্ষভাবে ফাংশন করে এবং উপদেষ্টা পরিষদে যাদের বিরুদ্ধে এই সংশ্লিষ্টতাগুলো রয়েছে, অদক্ষতা, দুর্নীতি এবং রাজনৈতিক দলীয় পক্ষপাতে, তাদের বিষয়ে যাতে প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেন। এবং আমরা বিসিএস নন ক্যাডার যে বিধিমালা সেটি নিয়েও আমরা আমাদের বক্তব্য দিয়েছি। সে বিষয়ে সার্জি সালাম আপনাদের সামনে একটু কথা বলবো। 2024-এর আমাদের 2024 সালের ছাত্র জনতার যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানের শুরুটা হয়েছিল যৌক্তিক কোটা সংস্কার আন্দোলন দিয়ে। সেখানে সর্বপ্রথম রাজপথে নেমেছিল আমাদের চাকুরি প্রত্যাশী ভাই এবং বোনেরা। তো সেই জায়গা থেকে আমাদের কাছে তাদের যৌক্তিক দাবিগুলো সবসময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সেগুলো নিয়ে সবসময় কথা বলে এসেছি। আজকেও আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মাঝে তাদের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়, যেটি নন ক্যাডার পদে নিয়োগ বিশেষ সংশোধন বিধিমালা 2025, যেটা মাননীয় প্রধান উপদেষ্টার স্বাক্ষরের এবং অনুমোদনের জন্য এবং গেজেট প্রকাশের জন্য অপেক্ষমান। যমুনার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে ব্রিফ করছেন এনসিপি নেতারা। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। এনসিপির ব্রিফিংয়ের বাকি অংশ সরাসরি দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। দেখছেন বাংলার সময়, সঙ্গেই থাকুন। দেখছেন বাংলার সময়। পশুখাদ্যের দাম কমাতে না পারলে ডিম ও মাংসের দাম কমানো সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। দুপুরে সাভার প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটে বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। পশুখাদ্যের দাম কমাতে না পারলে আমরা কিন্তু মাংসের দাম কমাতে পারবো না, ডিমের দাম কমাতে পারবো না। নদীতে বা সাগরে আমাদের জেলেরা যেতে পারে না, আমাদের কোস্টগার্ড, নৌ পুলিশ তাদেরকে ধরে। ওই সময় যেহেতু তারা ফাঁকা পেয়ে যায়, তারা ভারত থেকে আসছে বলে কিছু খবর আমরা পাচ্ছি। আমি সাথে সাথে কোস্টগার্ড এবং তাদেরকে জানিয়েছি এবং তারা বলছে আমরা ইমিডিয়েট ব্যবস্থা নিচ্ছি। এই অন্যায় কাজটা আমরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে রংপুরের ছাত্র জনতা। বুধবার দুপুরে জেলা স্কুলের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, তিস্তার ভাঙনে লাখ লাখ কোটি টাকার ক্ষতি হলেও বিগত কোনো সরকার সংস্কারের উদ্যোগ গ্রহণ করেনি। আর আওয়ামী লীগ সরকার রাজনৈতিক হাতিয়ার বানিয়েছিল তিস্তাকে। নভেম্বরের মধ্যে এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আনুষ্ঠানিক উদ্বোধন করা না হলে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি তাদের। মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি কমবে জীবন ও সম্পদের ক্ষতি। এই প্রতিপাদ্যে দেশের বিভিন্ন জেলায় পালিত হলো জাতীয় নিরাপদ সড়ক দিবস। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়। পরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে আলোচনা সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে জনগণের সচেতনতার পাশাপাশি মানসম্মত হেলমেট ব্যবহার করতে হবে। দুর্ঘটনা প্রতিরোধে আইনের প্রয়োগ ও ট্রাফিক আইন মেনে চলার অভ্যাস গড়ে তোলার পরামর্শ দেন তারা। এই ছিল বাংলার সময়। সন্ধ্যার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।